বিচারক দিয়ে ভোটার তালিকা তৈরির বিচিত্র বিধানে কতদূর কাজ। সুপ্রিম কোর্ট ওই 20 তারিখের গত 20 তারিখের অর্ডারে দুটো জিনিস কথা খুব উল্লেখযোগ্য বলেছিলেন। একটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট, যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে আলোচনা করছি, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে আস্থার অভাব, পারস্পরিক বিশ্বাসের অভাব। আরেকটা হচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস, অত্যন্ত অস্বাভাবিক পরিস্থিতি, তাই তারা কিছু অস্বাভাবিক ব্যবস্থা নিয়েছিলেন। অস্বাভাবিক ব্যবস্থাটা ছিল এই যে জেলা জজ স্তরের বিচারকরা এবং তাদের সহযোগী যারা থাকেন, সেই স্তরের বিচারকরা তারা এই ভোটার তালিকার যে কাজে যেটুকু কাজ বাকি রয়েছে, অর্থাৎ তথ্যগত অসঙ্গতি বলে যাকে বলা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যাকে বলা হচ্ছে, সেগুলো যাচাই করে তারা সিদ্ধান্ত নেবেন, তারা নির্ণয় করবেন কে ভোটার হওয়ার উপযুক্ত কে নয়। আমরা কি দেখলাম, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার কমান্ডে তার হাতে যত লোকবল রয়েছে সে সমস্ত জোগাড় টোগাড় করে হিসেব টিসেব করে বললেন 80 দিন সময় লাগবে যদি প্রত্যেকে 250 করে ফাইল প্রতিদিন ডিসপোজ করেন। প্রতিদিন 250 ফাইল ডিসপোজ করাকে আরেকটু আমরা ভেঙে দেখি। ধরা যাক তিনি 12 ঘন্টা কাজ করছেন দিনে, তার মানে প্রতি ঘন্টায় তিনি 20টা করে ফাইল ডিসপোজ করছেন, মানে তিনি 3 মিনিটে একটা করে কেস ডিসপোজ করছেন। তিনি প্রতি 3 মিনিটে একটা করে একজন করে ভোটারের ভাগ্য নির্ধারণ করছেন। যারা বিচারক হিসেবে কাজ করেছেন এবং করছেন, তারাই তো কাজ করছেন, তারা কি 3 মিনিটে কোনো সিদ্ধান্ত নিতে অভ্যস্ত? আমরা সবাই জানি উত্তরটা হচ্ছে না। আমাদের এখানে যে অ্যাংলো স্যাক্সন জুরিসপ্রুডেন্স আমরা মেনে চলি, অর্থাৎ কিনা ইংল্যান্ড থেকে আসা যে আইনি ব্যবস্থা আমরা মেনে চলি, তাতে আমাদের মূল বিচারের ধারাটা হচ্ছে যাকে বলে অ্যাডভার্সারিয়াল অ্যাডজুডিকেশন। বিচারকের সামনে দুপক্ষ তাদের বক্তব্য উপস্থাপিত করে, দুপক্ষের বক্তব্য শুনে বিচারক সিদ্ধান্ত নেন। মনে রাখা দরকার, এটাই কিন্তু বিচারের একমাত্র পদ্ধতি নয়। ইউরোপের অন্য দেশে, ফ্রান্সে, ইটালিতে, জার্মানিতে অন্য ধরনের বিচারের প্রক্রিয়া চালু আছে, যেখানে বিচারক নিজেই কিছুটা, আমাদের ভাষায় বলা যেতে পারে, কিছুটা খোঁজ খবর তদন্তের কাজ করতে পারেন। কিন্তু আমাদের ব্যবস্থাটা একেবারেই সে নয়, আমাদের বিচারকরা সেভাবে কাজ করতে অভ্যস্তই নয়। 3 মিনিটে একজন করে ভোটারের ভাগ্য নির্ধারণের দায় যাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা তো এই কাজ করতে যা বলছে অভ্যস্ত নন। প্রধান বিচারপতি বলছেন 80 দিন সময় লেগে যাবে। 80 দিন আজকের থেকে আমরা গণনা করি তো, আজকে হচ্ছে 25 তারিখ ফেব্রুয়ারি মাসের। ফেব্রুয়ারি মাসের 3, মার্চের 31 হলো 34, এপ্রিলের 30 হলো 64, তার মানে 80 দিন মানে হচ্ছে মে মাসের 16 তারিখ। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে মে মাসের 8 তারিখ। তাহলে এবার যে প্রশ্নগুলো আসছে কোনোটারই কিন্তু উত্তর আমি জানি না। আবিদ সাহেব এতদিন WBCS অফিসার থেকে শুরু করে রাজ্য সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত কাজ করেছেন, তার অভিজ্ঞতা এটা নেই। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দিতে যাচ্ছেন একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত জেলা জজ, তার অভিজ্ঞতা এটা নেই। আর আমি তো সাংবাদিক হিসেবে সামান্য এদের কাজকর্ম, বিচার বিভাগে বা প্রশাসনের কাজকর্ম যেটা দেখেছি, আমাদের অভিজ্ঞতা তো কারণ এটা নেই, এটা কোনোদিন হয়নি। আমাদের গণতন্ত্রের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা। তাহলে অনেকগুলো প্রশ্ন হচ্ছে, তার মধ্যে যদি ভোট করতে হয়, আর পশ্চিমবঙ্গে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হয়, যা না করার কোনো কারণ নেই, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো কারণ নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমন কোনো পরিস্থিতি নেই, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হলে সেটা কোন ভোটার তালিকার উপরে হবে? যদি এই ভোটার তালিকার উপরে হয়, যে ভোটার তালিকা 28 তারিখে প্রকাশিত হতে যাচ্ছে, তাহলে প্রশ্ন উঠবে সেটা তো সম্পূর্ণ ভোটার তালিকা নয়, কারণ সাপ্লিমেন্টারি সুপ্রিম কোর্টই বলে দিয়েছে ক্রমশ প্রকাশিত হতে থাকবে।
তো কোনো একটা সময় যখন নমিনেশন দাখিলের শেষ দিন হয়ে যাবে তখন তো সেটা বন্ধ হয়ে যাবে। তখন প্রশ্ন উঠবে, তাহলে যে ভোটার তালিকা সম্পূর্ণ নয় তার উপরে ভিত্তি করে যে ভোট হচ্ছে সেটাকে কি প্রতিনিধিত্বমূলক নির্বাচন বলা যেতে পারে? ধরা যাক আমি যদি বিগত বিধানসভা নির্বাচনের সঙ্গে ফলাফলের সঙ্গে তুলনা করি, আমাদের এখানে 1921 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, ওই কেন্দ্র ধরেই তো ভোট হবে। অনেক কেন্দ্রেই আমার যতদূর মনে পড়ছে অন্তত 50-60টি কেন্দ্র হবে, স্মৃতি থেকে বলছি, ভুলও হতে পারে। ওটা জয় পরাজয়ের ব্যবধান ছিল 5,000, 10,000 এরকম। আর এখন আমরা দেখতে পাচ্ছি বহু বিধানসভা কেন্দ্রে এই অনিশ্চিত ভোটার যারা এখনো, যাদের ফয়সলা হয়নি, তাদের সংখ্যা তার থেকে অনেক বেশি। সব মিলিয়ে সারা রাজ্যে যদি সংখ্যাটা 60 লক্ষ বলা হচ্ছে, তাই তো? তার মানে আমি ধরছি যদি 60 লক্ষ, মোটামুটি 60 লক্ষ মতো বলা হচ্ছে। 294টা, অর্থাৎ ধরা যেতে পারে 300টা বিধানসভা কেন্দ্র। 60 লক্ষকে চট করে একটু 300 দিয়ে ভাগ করে দেখি কত হয়। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো এই অঙ্কগুলো আপনারা নিজেরাও করে দেখতে পারেন, খুব সাংঘাতিক কঠিন কিছু নয়। আমি নিজে করে দেখছি, এই বলতে বলতে ক্যালকুলেটর করে 60 লক্ষকে 294 অর্থাৎ 300 দিয়ে ভাগ করলাম, 20,000। অর্থাৎ কিনা প্রতিটি বিধানসভা কেন্দ্র গড়ে, কোথাও 2,000 হতে পারে, কোথাও 1 লক্ষ হতে পারে, গড়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রে জয় পরাজয়ের ব্যবধান, অনির্দিষ্ট অনির্ধারিত ভোটার যাদের আমি বলতে পারি, এখন যাদের ভাগ্য নির্ধারিত হয়নি, তাদের সংখ্যা হচ্ছে 20,000, 20,000। এখন যেখানে জয় পরাজয়ের ব্যবধান ছিল ধরা যাক 5,000, 6,000, সেখানে 20,000 ভোটার যদি ভোটের রেজাল্ট বেরোনোর পরের দিন দেখা যায় যে না, তারা সত্যি ভোটার ছিলেন, তাহলে কি পরিমাণ আইনি জটিলতার দিকে আমরা এগোচ্ছি। আমার এগুলো প্রশ্ন যাচ্ছে, কোনোটাই আমি উত্তর জানি না। আমি জানি না আবিদ সাহেব বা তপন বাবু যোগ দেবেন, তারা উত্তর জানেন কিনা। আমার কাছে কোনটা উত্তর নেই, কিন্তু আমার কাছে অনেকগুলো জটিল প্রশ্ন আছে। কি হবে এখনো পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। সোফিয়া যে কথা বলে শুরু করলে, জটিল পরিস্থিতি সম্ভবত জটিলতর হচ্ছে যত দিন যাচ্ছে। আমি জানি না কি হবে, কিন্তু এই প্রশ্নগুলো আমার মাথায় জাগছে। আর তাহলে কি আমরা আগের ভোটে 2026 সালে 1 জানুয়ারি যে ভোটার তালিকা ছিল, অর্থাৎ অতীতের যে ভোটার তালিকা ছিল 25 সালে, ধরা যেতে পারে 25 সালের শেষ, তার ভিত্তিতে ভোট হবে? তাহলে প্রশ্ন উঠবে, তাহলে এত ঢাকঢোল পিটিয়ে এত এসআইআর ইত্যাদি কেন? আবার যেটা বললাম, যদি নতুন তালিকার ভিত্তিতে, অসম্পূর্ণ তালিকার ভিত্তিতে ভোট হয়, তাহলে অনেক সাংবিধানিক প্রশ্ন উঠবে। আমি এর কোনোটাই উত্তর জানি না, শুধু এটা জানি যে একটা বুনো ওল বনাম বাঘা তেঁতুল এরকম একটা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকারও সহযোগিতা করেনি নির্বাচন কমিশনের সঙ্গে। নির্বাচন কমিশন গোড়ার থেকেই যে আমি বলবো ম্যালিশিয়াস কথাটা আমি ব্যবহার করব না, কিন্তু নন ট্রান্সপারেন্ট ইন্টেন্ট ছিল। বোঝা যায়নি কেন তারা কি করছে, স্পষ্ট হয়নি। এবং পদে পদে বারবার আমরা আলোচনা করেছি, অজস্র অনুষ্ঠান আমরা করেছি, কিছু লিঙ্কে ভিডিও ডেসক্রিপশন অংশ আছে। এর ফলে চূড়ান্ত একটা বিশৃঙ্খলা, আমি বলবো একটা ইলেকটোরাল অ্যানার্কি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। এর থেকে বেরিয়ে আসার কি উপায় আমি জানি না, কিন্তু বিষয় ভীষণই জটিল, ভীষণই গোড়ালো, এটুকুই শুধু এই মুহূর্তে আমার বলা আছে।